যারা রেগুলার অ্যালকোহল খায় তাদের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটা রোগ হয়, সেটাকে বলা হয়ে থাকে অ্যাভাস্কুলার নেক্রোসিস। অনেক সময় স্যারদের নাম শুনে অনেকে বই পেয়ে যায়। আসলে সবাই ভয় পাওয়ার কারণে অনেক সময় দেরি করে ফেলে। তার কারণে এই যে সমস্যাটি সেটি তার থেকে বেশি সমস্যা হয়ে যায়। নর্মাল ডেলিভারি আর সি সেকশন দুটো সেফ ডেলিভারি মেথড, তবে কোনটা প্রয়োজন হবে সেটা কমপ্লিটলি মা ও বাচ্চার কন্ডিশনের উপর নির্ভর করে। আমি রোজা রাখছি বিধায় আমার আজকে গ্যাস হচ্ছে, এরকম ধরনের কথাবার্তা বলে। পোর্সেলেনটা মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ শরবতের মতো ইউজ করে, তবে মনে রাখতে হবে এটি কোনো শরবত জাতীয় কোনো প্রোডাক্ট নয়, এটি একটি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। এই যে প্রক্রিয়ার মাধ্যমে সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্স অ্যামাইনেশন আর কি। আর এভাবেই একজন গরিব টিকে থাকে, এই জন্য এটাকেই বলা হয় গরিবের বন্ধু। অনেকেই মনে করেন প্রেগনেন্সিতে শুধু বেশি খেলেই হবে, বাট অ্যাকচুয়ালি প্রেগনেন্সি ইজ নট অ্যাবাউট ইটিং মোর, ইটস অ্যাবাউট ইটিং রাইট। ঔষধ এক ধরনের ড্রাগ, কারণ হচ্ছে আপনি যদি রোগের ক্ষেত্রে সঠিক জায়গায় ব্যবহার করেন এটি ঔষধ, বাট যদি অন্য ক্ষেত্রে বিশেষ করে ভুল ইউজ করেন এটি ড্রাগ, যা আপনার মৃত্যু করা পারে। অ্যাব্রোডে কাদের পড়ালেখা করতে আসা উচিত বা যারা আসতে চাচ্ছে তাদের জন্য তোমার বার্তা কি থাকবে? আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে মেডিকেলে পড়বেন আবার দেশের বাইরে গিয়ে কাজ করবেন, আসলে মেডিকেলে পড়া অবস্থায় বাইরে গিয়ে কাজ করা পসিবল হয়ে ওঠে না। জন্মের পর থেকে যখন প্রত্যেকটা মানুষের বুঝ হয়, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, তাদের বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের ফিউচার স্বপ্ন থাকে যে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা টিচার, বিশেষ করে এই কয়েকটি প্রফেশন তাদের মূল লক্ষ্য থাকে। সবাই যখন গ্রামের বাড়ির পথে বা দেশের পথে, আমি আপনি বা স্টুডিওতে যারা আছি দেশের বাইরে ক্যারিয়ার গড়ার যুদ্ধে ব্যস্ত, হয়তো সবার আনন্দ একরকম হয় না, সবাই সবার পরিবারের সাথে যাবে, আর আমাদের হয়তো এই বিদেশের বাইরে করতে হয়তো না, মাস্ট একাকিত্বকেই মেনে নিতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। অল্প কিছুদিন আগে আমরা আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনারা ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মেডিকেল বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্লাস রোগ বা রোগী সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবং আপনারা যদি অ্যাব্রড লাইফ সম্পর্কে জানতে চান, তাহলে ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করবেন এবং আমরা আজকের ব্রডকাস্টের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো প্রশ্ন আমাদের করেছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তারপর আমরা চেষ্টা করব আজকে আপনাদের মাঝে কিছু কমপ্লেক্স এবং জটিল কিছু প্রশ্ন উত্তর দেওয়ার। আজকে আমার সাথে আছে এসকে শাকিল আলম, MBBS 4th ইয়ার, তার স্বপ্ন একজন অর্থোপেডিক্সিয়ান হওয়ার। তার সাথে আছে মামুন মিয়া, MBBS ফাইনাল ইয়ার, তার স্বপ্ন একজন জেনারেল সার্জন হওয়ার। এবং আমার বাঁ পাশে আছে রাদিয়া আক্তার মুমু, MBBS ফাইনাল ইয়ার, যার স্বপ্ন একজন গাইনোকোলজিস্ট হওয়ার। এবং তার সাথে আছে মাহফুজ মিয়া, MBBS ফাইনাল ইয়ার, তার স্বপ্ন একজন মেডিসিন বিশেষজ্ঞ হওয়ার। উইদাউট এনি ফার্দার ডিলে চলুন শুরু করা যাক আজকের সেশন। শাকিল, আজকে প্রথম প্রশ্ন আমি তোমাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। শাকিল, তুমি তো বর্তমান দেশের বাইরে অবস্থান করছো এবং এমন একটা দেশে অবস্থান করছো যে দেশে সচরাচর শোনা যায় পানির চেয়ে অ্যালকোহলের দাম অনেক কম। তো যেহেতু তুমি চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত আছো এবং অর্থোপেডিক্সে তোমার একটু বেশি আগ্রহ, তো সেক্ষেত্রে আমি প্রশ্নটা তোমাকেই করছি, অধিক অ্যালকোহল সেবনে আমাদের হাড়ের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম, আপনার এই শোতে আমাকে ইনভাইট করার জন্য আর কি। হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন যে অ্যালকোহল আমাদের হাড়ের উপরে প্রভাব ফেলে ফেলে কিনা, তো অসংখ্য এবং অনেক মারাত্মক প্রভাব ফেলে। আপনারা জানেন কি জানি না, যারা রেগুলার অ্যালকোহল খায় তাদের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটা রোগ হয়, সেটাকে বলা হয়ে থাকে অ্যাভাস্কুলার নেক্রোসিস, এবং সেটা হয়ে থাকে আমাদের নেক অফ ফিমারে, হিপ জয়েন্টের এখানে হয়ে থাকে। বেসিক্যালি যখন কেউ কোনো অ্যালকোহল খায় বা অ্যালকোহল রেগুলার নিয়ে থাকে, তাদের এই রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। এরকম যদি যে অ্যালকোহল নেয় বা এরকম খায়, তার সর্বপ্রথম আমাদের যে হিপ জয়েন্ট আছে এবং ফিমোরাল হেড এরিয়াতে ব্যথা করে থাকে, গ্রোইন এরিয়াতে ব্যথা করে থাকে, কিডনির এখানে ব্যথা করে থাকে। তখন সেভাবে হয়তো আমি খেলাধুলা করছি, দৌড়ঝাঁপ করছি, এই জন্য আমার লিগামেন্ট অথবা কিছু মাসাল টান হয়েছে, ছিঁড়ে গেছে, এই জন্য হচ্ছে সে ইগনোর করে, অথবা সেভাবে আমি হয়তো পানি কম খাইছি সেই জন্য হচ্ছে ব্যথা হচ্ছে। কিন্তু এমনটা মনে করার কোনো রকম যুক্তি নেই, কারণ যে অ্যালকোহল খায় তার প্রথম সাইন সিমটম হচ্ছে এটা। এখন যদি এই যারা অ্যালকোহল খায় আর কি, তাদের যদি প্রাথমিকভাবে প্রথমেই এমন লক্ষণ হলে চিকিৎসা শুরু করা যায়, তো প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা পসিবল। যদি দেরি হয়ে যায় সার্জারিতে যেতে হবে। আর অ্যালকোহল যারা রেগুলার খেয়ে থাকে, রক্তের সাথে এটা পরিমাণ সব থেকে বেশি হয়ে যায় এবং আমাদের ইন্টারোসিয়াস প্রেশার ইনক্রিজ করে দেয়, করে সমগ্র বোনকে ভঙ্গুর এবং খুবই স্পঞ্জি টাইপের করে দেয়। তো এইটাই ভাই, অ্যালকোহল যদি খাই তো তার সমগ্র হাড়ের ওপরেই এইভাবে প্রভাব ফেলে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। রাদিয়া, আজকাল অনেক ইয়ং গার্ল অ্যান্ড মেরিড উমেন খুব ক্যাজুয়ালি ওসিপি গ্রহণ করছে। কেউ বার্থ কন্ট্রোলের জন্য গ্রহণ করছে, আবার কেউ পিরিয়ড রেগুলার করার জন্য।
কিন্তু একটা কমন কনফিউশন এখানে আছে, ওসিপি কি শুধু প্রেগনেন্সি প্রতিরোধ করার পিল, নাকি মেয়েদের হরমোন হেলথ করতে এর বড় কোনো ভূমিকা রয়েছে? ওকে, থ্যাংক ইউ আজহার, আমাকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এটা আসলে খুবই কমন বাট অনেক মিসআন্ডারস্টুড একটা বিষয়। আমরা সাধারণত ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলকে শুধু বার্থ কন্ট্রোল পিল হিসেবে চিনে থাকি, কিন্তু মডার্ন গাইনোকোলজি প্র্যাকটিসে ওসিপি শুধুমাত্র বার্থ কন্ট্রোল পিল হিসেবেই নয়, বরং এটি ওমেন্স রিপ্রোডাক্টিভ হেলথ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেক মেয়ের ইরেগুলার পিরিয়ড, এক্সেসিভ ব্লিডিং, পিরিয়ডের সময় তীব্র ব্যথা এবং কি হরমোনাল ইমব্যালেন্স ও পিসিওএসের মতো সমস্যা দেখা যায়। এই ধরনের কন্ডিশন ম্যানেজ করতে ওসিপি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এটা হরমোন ব্যালেন্স মেনটেন করে, মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার করে এবং পেইনফুল পিরিয়ড অনেকটা কমিয়ে দেয়। এছাড়াও হরমোনাল অ্যাকনি, আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার কিছু ক্ষেত্রে কন্ট্রোল করতেও ওসিপি ভূমিকা রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক পেশেন্টের ক্ষেত্রে হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের কারণে অ্যানিমিয়াতে ভোগেন। সেক্ষেত্রেও ব্লিডিং কন্ট্রোল করে পরোক্ষভাবে পেশেন্টের ওভারঅল হেলথ ইমপ্রুভ করতে ওসিপি অত্যন্ত হেল্পফুল হতে পারে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ওসিপি কোনো ওয়ান সাইজ ফিটস অল মেডিসিন না। একই পিল সব ধরনের পেশেন্টের জন্য উপযোগী নয়। একজন গাইনোকোলজিস্ট পেশেন্টের মেডিকেল হিস্টোরি, স্মোকিং হ্যাবিট, অবেসিটি এবং প্রোটিন রিস্ক চেক করে তার জন্য উপযুক্ত পিল প্রেসক্রাইব করে থাকেন। সো আমার মনে হয় সামাজিক মাধ্যম বা অন্য কারো কথা শুনে নিজে থেকে ওসিপি শুরু করা উচিত নয়। একজন প্রপার গাইনোকোলজিস্টের পরামর্শে সঠিক পেশেন্টের জন্য সঠিক পিল প্রদান করলে ওসিপি শুধুমাত্র গর্ভনিরোধের মধ্যেই নয়, বরং এটি ওমেন্স হেলথ ইমপ্রুভের জন্য খুবই কার্যকর। এখন তৃতীয় প্রশ্ন জেনে নেওয়া যাক। মামুন, আমরা বাংলাদেশে সচরাচর দেখতেই পারি বাংলাদেশে অনেক অগ্নিকাণ্ডের বিষয় ঘটে। এখন সেক্ষেত্রে অনেকের দেহ পুড়ে যায়। তো একজন মানুষের কি পরিমাণ শরীর বার্ন হলে তাকে আমরা হাসপাতালে নিতে হবে? ধন্যবাদ তোমাকে এরকম একটি মেডিকেল ইমার্জেন্সি নিয়ে আমাকে কোশ্চেন করার জন্যে। আসলে সচরাচর বাংলাদেশে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে থাকে। তো বার্ন বা পুড়ে যাওয়া পেশেন্ট, যে কোনো বার্নের পেশেন্টকে আমরা হাসপাতালে এডমিট করাতে হবে, কেননা বার্নের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক পরিমাণে ফ্লুইড লস হয় এবং শকে চলে যায়। এতে করে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। পরিমাণের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই 10%-এর বেশি যদি পুড়ে যায়, আর শিশুদের ক্ষেত্রে 5%-এর বেশি যদি পুড়ে যায়, সেক্ষেত্রে আমরা হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে আমাদের কিছু ইম্পর্টেন্ট অর্গান এবং কিছু ইম্পর্টেন্ট প্লেস রয়েছে যেগুলো পুড়ে গেলে আমাকে আপনার একটি বার্ন স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যেতে হবে। যেমন ফেস, হাত, মুখ এবং আপনার বুক, ফুসফুস এবং বড় কোনো জয়েন্ট এবং যৌনাঙ্গ, এই জায়গাগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বার্ন স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যেতে হবে। আর যদি অন্য কোনো রোগ থাকে, অর্থাৎ পুড়ে যাওয়া পেশেন্টের যদি হার্টে কোনো সমস্যা থাকে বা ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রেও আপনাকে খুব দ্রুততার সহিত একটি বার্ন স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যেতে হবে। সময়কে নষ্ট করার জন্য সময়কে মূল্য দিতে হবে। চলুন এবার পরের প্রশ্নে যাই। মাহফুজ, অনেকে ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের পার্থক্য বুঝতে পারে না। তোমার কাছে আমার এইটা প্রশ্ন, তুমি একটু ভিউয়ার্সদের বিষয়টা একটু বুঝিয়ে বলো। ধন্যবাদ আজহারুল ইসলাম আমাকে এরকম একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য, আর এই কোশ্চেনের উত্তর দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমান প্রেক্ষাপটে ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকটি বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষজন তার লক্ষণগুলোকে আসলে ডিভাইড করতে পারে না যে এটি হিট স্ট্রোকের লক্ষণ না ডিহাইড্রেশন লক্ষণ। তার প্রধান কারণ হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণগুলো এবং ডিহাইড্রেশনের লক্ষণগুলো প্রায় কাছাকাছি, তবে হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশনের মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে। তার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ডিহাইড্রেশন নর্মালি আপনার অর্থাৎ গরমের সময় বা রুম টেম্পারেচারও দেখা দিতে পারে, কিন্তু হিট স্ট্রোকটি শুধুমাত্র উচ্চ তাপমাত্রা সম্পূর্ণ অঞ্চলেই হয়ে থাকে। তো যখন ডিহাইড্রেশন মূলত পানি শূন্যতার কারণে হয়ে থাকে, আর হিট স্ট্রোক আপনার পানি শূন্যতা না থাকার পরেও উচ্চ তাপমাত্রার কারণে হতে পারে। ডিহাইড্রেশন পেশেন্টের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে একটা পর্যায়ে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসে, অর্থাৎ ঘাম সিক্রেশনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আসে। বাট ডিহাইড্রেশন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সে শারীরিকভাবে দুর্বল অনুভব করে, তার পাশাপাশি তার মাথা ব্যথা থাকতে পারে। বাট হিট স্ট্রোকের লক্ষণগুলো প্রায় কাছাকাছি হলেও সেই ক্ষেত্রে দেখা যায় যে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপরে খুবই দ্রুত উঠে যায়। আর এই দ্রুত উঠে যাওয়ার ফলে দেখা যায় যে আমাদের শরীরের বিশেষ অর্গানগুলোকে সে ড্যামেজ করতে থাকে। আর এই ড্যামেজ করার ফলে বিশেষ করে মস্তিষ্কে আমাদের এক টিস্যুকে ড্যামেজ করে, আর এই ড্যামেজ করার ফলে
তার যে বিশেষ লক্ষণটি দেখা যায় সেটি হচ্ছে সে অজ্ঞান হয়ে যাওয়া অথবা সে বিভ্রান্তিকর কথা অর্থাৎ অসংলগ্ন কথা বলতে থাকে। এটি হচ্ছে তার প্রধান লক্ষণ। তাই এই ধরনের কোনো লক্ষণ দেখলে অতি দ্রুত সময় ক্ষেপণ না করে দ্রুততার সাথে হসপিটাল নিয়ে যাবেন। মনে রাখবেন, ছোট কোনো লক্ষণ আপনার বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাকিল, বিশেষ করে হিপ বা নি রিপ্লেসমেন্ট সার্জারিতে রোগীর অতিরিক্ত ওজন একটি প্রধান জটিলতা। চিকিৎসকদের শত পরামর্শ সত্ত্বেও রোগীরা ক্ষুধা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে পারে না। আমার জানার বিষয় হলো তারা কেন ক্ষুধা কন্ট্রোল করতে পারে না? জি ভাই, ধন্যবাদ। আহ, হ্যাঁ ভাই, যারা হচ্ছে অতিরিক্ত ওজন রয়েছে তাদের যদি বড় কোনো সার্জারি করা হয়, বা নি রিপ্লেসমেন্ট আর কি, ওজন বিশাল মারাত্মক একটা মানে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আমরা বলি যে আপনি ব্যায়াম করেন, আপনি ওজন কমান, আপনার খাবার চেঞ্জ করেন, খাবার রুটিন চেঞ্জ করেন, এত বলা সত্ত্বেও আমাদের কোনো কথাবার্তা শোনে না। এরও একটা বৈজ্ঞানিক কারণ আছে। কারণ হচ্ছে কি, যে ফ্যাট আর কি, যে বেশি মোটা আর কি, তার শরীরে ফ্যাট টিস্যু রয়েছে। এই ফ্যাট টিস্যু আমাদের লেপটিন নামক একটা এনজাইম সিক্রেশন করে। এই লেপটিন আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনের স্যাটিটি স্থান থাকে, মানে প্লেসটাকে ও স্টিমুলেট করে দেওয়ার কারণে ওর বেশি পরিমাণ খাবার আগ্রহ যায়। আর আবার আবার শুধুমাত্র যে এই যে নি রিপ্লেসমেন্ট বা হিপ নি রিপ্লেসমেন্টের উপরে এদের যে প্রভাব ফেলে ব্যাপারটা এমন না। এই লেপটিন হরমোন আমাদের লিভার সিরোসিস করে দিতে পারে। তো এটাই আর কি, যে তাদের এই হরমোনাল কারণেই তারা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না। অনেকে প্রশ্নটা করেছে, আমাদের যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই প্রশ্নটা করেছে মামুন। অনেক সময় সার্জারির নাম শুনে অনেকে বই পেয়ে যায়, কিন্তু আধুনিক সার্জারি টেকনোলজিতে বিশেষ করে লেপ্রোস্কোপি সার্জারি পেশেন্টদের জন্য কতটা সেফ এবং বেনিফিশিয়াল? ধন্যবাদ আবারও দিচ্ছি। আসলে এটা অনেকটাই সত্য। অনেকেই সার্জারিকে ভয় পায়। আসলে সার্জারিকে ভয় পাওয়ার কিছুই নেই। কেননা বর্তমানে মডার্ন টেকনোলজি মাধ্যমে যে সার্জারিগুলো করা হয়, এগুলো অনেকটা সেফ এবং বেনিফিশিয়াল এবং বর্তমানে পেশেন্ট ফ্রেন্ডলি হয়ে গেছে। তো যারা এই বিষয়টা জানে না আসলে তারাই ভয় পায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এখনই জানিয়ে দেব যে আসলে এই ল্যাপারোস্কোপিক সার্জারি এই পদ্ধতিতে যে অপারেশন করা হয় কতটা সেফ। এই পদ্ধতিতে অপারেশন করলে বড় কোনো কাটাছেঁড়া লাগে না। ছোট ছোট ছিদ্রর মাধ্যমে ক্যামেরা এবং স্পেশাল সার্জিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে এই অপারেশনটি করা হয়, যার কারণে রোগীর টিস্যু খুব কম ড্যামেজ হয় এবং খুব দ্রুত তা রিপেয়ার হয়ে যায়। আর এই ল্যাপারোস্কোপিক অপারেশনের অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন রক্তক্ষরণ খুব কম হয়, ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং খুব দ্রুত রোগী বাসায় যেতে পারে এবং সে তার নর্মাল লাইফে ফিরে যেতে পারে। তো এই ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে যে সবার জন্য সুইটেবল হবে তাও কিন্তু নয়। এটি আসলে একজন সার্জন নির্ধারণ করে, রোগীর কন্ডিশন এবং সিভিয়ারিটির উপর নির্ভর করে। তো যেই রোগীর জন্য যেটা বেস্ট হবে সেটা একজন সার্জনই নির্ধারিত করবে এবং সেটি সুইটেবল হবে। আর একটি সবচেয়ে বড় বিষয়, যে ভয় পাওয়ার যে বিষয়টা, আসলে সবাই ভয় পাওয়ার কারণে অনেক সময় দেরি করে ফেলে। তার কারণে এই যে সমস্যাটি, সেটি মানে সমস্যাটার যে সমস্যা থাকে তার থেকে বেশি সমস্যা হয়ে যায়। ঠিক আছে? তো সেই জন্য আমি বলবো যে সময় নষ্ট না করি, আসলে বর্তমানে মডার্ন টেকনোলজি অনেক বেশি পরিবর্তন নিয়ে আসছে সার্জারি ফিল্ডে। ভয় পাওয়ার কিছু নেই, ভয়কে জয় করুন এবং আহ, সময়ের কাজ সময়ে করুন। মাহফুজ, এবার আসি আরেকটা কমন প্রশ্নে। মাহফুজ, বাংলাদেশে সচরাচর আমরা দেখে থাকি মানুষের যখন মাথা ব্যথা হয় তখন তারা টাফতিন খেয়ে থাকে। তা সব সময় খাওয়া উচিত কিনা, যদি তোমার দৃষ্টিকোণ থেকে তুমি বলো আর কি। বর্তমান প্রেক্ষাপট অনুসারে দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে টাফনিল একটি খুবই বহুল ব্যবহৃত। ডাক্তারের পরামর্শ ব্যতীত অনেক ক্ষেত্রেই মানুষ ব্যথা করলেই ব্যথার জন্য বিশেষ করে এই টাফনিল গ্রহণ করে থাকে। তবে টাফনিল সব ক্ষেত্রে ব্যবহার করা উচিত না, কারণ টাফনিলে থাকে টলফেনমিক অ্যাসিড নামক একটি উপাদান, যা বিশেষ করে মাইগ্রেনাল অ্যাটাক অথবা থ্রম্বিন হেডেক এর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। বাট মনে রাখবেন, এটি একটি ব্যথানাশক ওষুধ, আর ব্যথা কোনো ধরনের রোগ নয়। আর এই ব্যথার ওষুধ খাওয়ার ফলে বিশেষ করে আপনার ব্যথাকে কমিয়ে রাখে, রোগকে না। আর এই ব্যথা কমিয়ে রাখার কারণে বিশেষ করে আপনার রোগ ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে বৃদ্ধি পেতে থাকে, ভয়ঙ্কর আকার ধারণ করতে থাকে। তাই চেষ্টা করতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে টাফনিল নিতে হবে। বাট টাফনিল গ্রহণ করলে বিশেষ কিছু সাইড ইফেক্ট দেখা দেয়। আর বিশেষ কিছু এই সাইড ইফেক্টগুলোর মধ্যে রয়েছে প্রথমত গ্যাস্ট্রিক আলসার এবং স্টোমাকে ক্ষত, তার পাশাপাশি ইন্টেস্টাইনে প্রদাহ হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে
অধিক ইউজের ফলে, অর্থাৎ মেডিকেশন ওভার ইউজ হয়ে যায়, যার কারণে তার সবসময় মাথা ব্যথা করতে থাকে, যার ফলে তাকে এটা একটি নেশায় পরিণত করে যে সে টাফনিল ব্যবহার ব্যতীত সে থাকতে পারবে না। তাই এটিকে এড়িয়ে চলা উচিত। আবার আরও কিছু 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 ক্ষেত্রে দেখা যায় যে লিভার এবং কিডনিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই দীর্ঘদিন টাফনিল ইউজের কারণে ডিসইউরিয়া হয়, অর্থাৎ প্রস্রাব করার সময় তার প্রচণ্ড পেটে জ্বালা যন্ত্রণা করতে থাকে। তাই পরামর্শ ব্যতীত খাদ্যের মতো কোনো ঔষধ গ্রহণ করা যাবে না। চলো এবার পরের প্রশ্নটি জানা যাক। রাদিয়া, বর্তমানে ডেলিভারি আর সি সেকশন নিয়ে মানুষের অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং ভয়ভীতি কাজ করে। বিশেষ করে প্রয়োজন ছাড়া সি সেকশনের বিষয়টি আমরা সচরাচর জেনেই থাকি। তো মা ও শিশুর সুস্থতার দিক থেকে চিকিৎসাগতভাবে কতটুকু সি সেকশন বিষয়টা প্রয়োজন, আর অপ্রয়োজনে সি সেকশন এড়িয়ে চলার বিষয়টার তোমার মতামত কি? খুব ভালো একটা প্রশ্ন করেছো। নর্মাল ডেলিভারি আর সি সেকশন দুটোই সেফ ডেলিভারি মেথড, তবে কোনটা প্রয়োজন হবে সেটা কমপ্লিটলি মা ও বাচ্চার কন্ডিশনের উপর নির্ভর করে। অনেক সময় মেডিকেল ইন্ডিকেশন থাকলে সি সেকশন মা ও বাচ্চার জীবন বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ধরো যেমন বেবি ডিস্ট্রেস, প্লাসেন্টা রিলেটেড কমপ্লিকেশনস, প্রোলংড লেবার। কিছু ক্ষেত্রে ম্যাটারনাল হেলথ কন্ডিশন থাকলে সি সেকশন প্রয়োজন হতে পারে। কিন্তু শুধুমাত্র ভয়, ভুল ধারণা বা সুবিধার জন্য আননেসেসারি সি সেকশন অ্যাভয়েড করা উচিত, কারণ সি সেকশন একটি মেজর সার্জারি। এর সাথে ইনফেকশন, ব্লিডিং, লঙ্গার রিকভারি টাইম এবং কিছু ক্ষেত্রে ফিউচার প্রেগন্যান্সি কমপ্লিকেশনের রিস্ক জড়িত থাকে। অন্যদিকে মেডিকেলি সুইটেবল পেশেন্টের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হলে রিকভারি তুলনামূলক দ্রুত হয় এবং মা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীর সচেতনতা। সারাউন্ডিং প্রেশারের পরিবর্তে একজন কোয়ালিফাইড গাইনোকোলজিস্টের সঠিক মূল্যায়নে ডেলিভারি প্ল্যান করা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেফ মাদার অ্যান্ড সেফ বেবি। ডেলিভারি নর্মাল হবে নাকি সি সেকশন সেটা মেডিকেল নেসেসিটি দিয়েই ডিসাইড করা উচিত। আমাদের সমাজে প্রচলিত আছে যে রোজা রাখলে অ্যাসিডিটি হয়। এটা কি আসলেই সত্য, নাকি সমাজের অপপ্রচার? এটার বিজ্ঞানসম্মত উত্তর তুমি কিভাবে দিবে? তারপর হঠাৎ করে খাবারের রুটিন পরিবর্তন করলে আমাদের অ্যাসিডিটি হয়, এটা কতটুকু বিজ্ঞানসম্মত? বেসিক্যালি হ্যাঁ, এই কথাটা বলে থাকে আমাদের সমাজে। এই ধরনের একটা মিথ আছে যে আমি রোজা রাখছি বিধায় আমার আজকে গ্যাস হচ্ছে, এরকম ধরনের কথাবার্তা বলে। কিন্তু তারা তাদের খাবারের যে হ্যাবিট, এটা কিন্তু পরিবর্তন করছে। সেহরির সময় অলরেডি পরিবর্তন করছে। আগে বুঝি যে কেন অ্যাসিডিটি হয়। তো বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে আমরা যখন খাবার খাই, স্টোমাকে যাই, স্টোমাকের নিচের একটা অংশ রয়েছে, সেটাকে বলা হয় পাইলোরিক স্ফিংক্টাস এরিয়া। ওইখানে একটা সেল আছে, তার নাম বলা হইতেছে জি সেল। এই জি সেল আমাদেরকে একটা হরমোন নিঃসরণ করে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। কারণ এই হরমোন এমনি এমনি নিঃসৃত হবে না। আপনি যখন বেশি পরিমাণ খাওয়া দাওয়া করবেন, ওর উপরে যখন বেশি প্রেশার পড়বে, মানে জি সেলের উপরে যখন বেশি প্রেশার পড়বে, তখন ও সিক্রেট হবে, এর আগে আসবে না। তো আপনি যখন রাতের বেলা অনেক খাওয়া দাওয়া করছেন, যে আমি সারাদিন আজকে সার্ভাইভ করবো, তার মানে আমি ইচ্ছা মতন খেয়ে নিই আর কি, খাওয়া দাওয়া করছেন, জি সেলের উপরে প্রেশার পড়ছে, ও গ্যাস্ট্রিন রিলিজ করছে। এবার এই গ্যাস্ট্রিন কী করে, আমাদের স্টোমাকের ওয়ালের চারপাশে প্যারাইটাল সেল আছে, এই প্যারাইটাল সেলকে স্টিমুলেশন করে। স্টিমুলেশন করলে ও এই সেল রিলিজ করে। এখন আপনি প্রচুর পরিমাণ খাইছেন, এদিকে জি সেল অ্যাক্টিভেট হয়ে গ্যাস্ট্রিন রিলিজ করছে, গ্যাস্ট্রিন প্যারাইটাল সেলকে স্টিমুলেশন করছে। এইবার হচ্ছে আপনার প্যারাইটাল সেল এই সেল লটস অফ, মানে যেটা দরকার নেই, মাত্রা অতিরিক্ত আর কি সিক্রেশন করছে। এই জন্য আপনি অ্যাসিডিটিতে ভোগেন। তো এটা হচ্ছে সমাজের একটা ভুল ধারণা যে না, আমি হচ্ছে রোজা রাখছি বিধায় আমার হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে, এটাই। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। মাহফুজ, কৃমির ওষুধ কতদিন পর পর খাওয়া উচিত? না খেলে কি হতে পারে আমাদের শরীরে? বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনেক মানুষই জানে না প্রতি বছর কৃমির ওষুধ একটি নির্দিষ্ট টাইম পর পর খেতে হয়। তবে কৃমির ওষুধ বছরে 2বার খাওয়া উত্তম। বিশেষ করে যদি কৃমিজনিত কোনো কারণে তার প্রবলেম বেশি দেখা দেয়, সেই ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে পরামর্শক্রমে 3 থেকে 4বার গ্রহণ করা যেতে পারে। যদি আপনি কৃমির ওষুধ গ্রহণ না করেন, সেক্ষেত্রে কিছু লক্ষণ দেখা দিতে পারে বা সমস্যার সৃষ্টি হতে পারে। তার মধ্যে আপনার পুষ্টিহীনতা দেখা দিতে পারে। আপনি পর্যাপ্ত খাবার খাচ্ছেন কিন্তু পুষ্টিহীনতায় ভুগবেন। তার পাশাপাশি যেমন ধরেন যে আপনি বর্ধনশীল অবস্থায় আছেন, অর্থাৎ আপনার উচ্চতা এখন বৃদ্ধি পাবে, এই এজে আছেন, বাট এই কৃমির প্রবলেমের কারণে আপনার উচ্চতার বৃদ্ধি পাবে না, সেখানে ব্যাঘাত করবে। তার পাশাপাশি আপনার বিশেষ কিছু হরমোনাল কাজ রয়েছে, সেগুলোকে ব্যাঘাত করবে, তার সাইকেলকে নষ্ট করে দেবে। তাই পর্যায়ক্রমে প্রতি বছরে
মিনিমাম 2 বার করে কৃমি ওষুধ খাওয়া উচিত। মামুন, ব্রেন টিউমার হলে কি কি ক্লিনিক্যাল ফিচার দেখা দিতে পারে, বা প্রাথমিকভাবে আমরা কিভাবে বুঝবো তার ব্রেন টিউমার হয়েছে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ব্রেন টিউমার হলে আমরা প্রাথমিকভাবে কিছু লক্ষণ দেখেই বুঝতে পারি যে তার ব্রেন টিউমার হয়েছে। তো লক্ষণগুলোর মধ্যে রয়েছে যেমন তার সবসময় প্রচুর পরিমাণে সিভিয়ার হেডেক হয়, এবং সে যখন ঘুম থেকে ওঠার পর তার বমি হয় বা বমি বমি ভাব থাকে। তার নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারবে না এবং সিজর হতে পারে, এবং চোখে ঝাপসা দেখবে এবং ঠিকমতো হাঁটতে পারবে না। তো আসলে আমরা এই ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখেই প্রথমে প্রাথমিকভাবে ধারণা করে থাকি যে তার ব্রেনে টিউমার হয়েছে। তবে কনফার্ম হওয়ার জন্য আমরা কম্পিউটার টমোগ্রাফি এবং এমআরআই করে কনফার্ম হতে পারি। চলুন পরবর্তী প্রশ্নে যাই। রাদিয়া, প্রেগনেন্সিতে ব্লিডিং হলে প্রায় সব মায়েদের মধ্যে ভয় এবং প্যানিক কাজ করে। অনেকে তখন ভাবে এটা কি নর্মাল নাকি বাচ্চার জন্য রিস্ক। তাহলে প্রেগনেন্সিতে ব্লিডিং কেন হয়, আর কোন সিচুয়েশনে এটাকে বেশি কনসার্ন হিসেবে দেখা উচিত? ওকে, আসলে এই ধরনের প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক, বিশেষ করে প্রেগনেন্সির মতো সেনসিটিভ সময়ে মা ও ফ্যামিলির সবার মধ্যে দুশ্চিন্তা থাকাটাই ন্যাচারাল। অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে হালকা স্পটিং মাঝে মাঝে নর্মাল হতে পারে, বিশেষ করে শুরুর দিকে। এখন কিছু ক্ষেত্রে এটা ইমার্জেন্সি কন্ডিশনও হতে পারে, তাই এটা ইগনোর করা উচিত নয়। দেখা যায় আর্লি প্রেগনেন্সিতে ব্লিডিং মেনলি মিসক্যারেজ, ইমপ্লান্টেশন ব্লিডিং এবং ইকটোপিক প্রেগনেন্সির জন্য হতে পারে। ইকটোপিক প্রেগনেন্সি হলো বেবি যখন ইউটেরাসের বাইরে গ্রো করতে স্টার্ট করে, মোস্টলি টিউবে। এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন হতে পারে। এছাড়াও প্রেগনেন্সির লাস্টের দিকে প্লাসেন্টা রিলেটেড কিছু প্রবলেমের কারণে ব্লিডিং দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে দেখা যায় পেনলেস ব্লিডিং হচ্ছে, আবার কারো ক্ষেত্রে ব্লিডিংয়ের সাথে সিভিয়ার পেইনও হচ্ছে। তাই যদি ব্লিডিং দেখা যায়, সাথে পেটে ব্যথা, উইকনেস, ডিজিনেস এবং বেবি মুভমেন্ট কম মনে হয়, তাহলে ডক্টরের সাথে দ্রুত কন্ট্যাক্ট করা ইম্পর্ট্যান্ট। অনেক মা লজ্জা বা ভয়ে প্রথমে কিছুই বলে না, কিন্তু প্রেগনেন্সিতে যদি বডি কোনো আনইউজুয়াল সিগন্যাল দেখা দেয়, তাহলে এটা সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ কুইক চেক আপ মাদার আর বেবি দুজনের জন্যই সেফ। অনেকের আগ্রহের একটা প্রশ্ন, মাহফুজ, বর্তমানে যেহেতু প্রচুর গরম, তাই নর্মালি ঠান্ডা পানির সাথে উটস স্যালাইন খেয়ে থাকি, কিন্তু কাদের খাওয়া উচিত আর কাদের খাওয়া উচিত না? নর্মালি পোর্সেলাইনটা মূলত ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ শরবতের মতো ইউজ করে। তবে মনে রাখতে হবে এটি কোনো শরবত জাতীয় কোনো প্রোডাক্ট না, এটি একটি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। সো নিজ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে পোর্সেলাইন খাওয়া উচিত না। তবে পোর্সেলাইন বিশেষ কিছু ক্ষেত্রে গ্রহণ করা উচিত না, কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা হাইপারটেনশনের রোগী, বিশেষ করে তাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে, কারণ পোর্সেলাইনে রয়েছে সোডিয়াম নামক একটি উপাদান যা হাইপারটেনশন বৃদ্ধিতে সহায়তা করে। তার পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত রোগী যারা আছে তাদের ক্ষেত্রেও পোর্সেলাইন যত্রতত্র গ্রহণ করা উচিত না, কারণ হচ্ছে পোর্সেলাইনে রয়েছে প্রচুর পরিমাণ গ্লুকোজ, যা ডায়াবেটিস পেশেন্টদের জন্য ক্ষতিকারক। তাই নিজ থেকে পোর্সেলাইন সর্বতর মতো গ্রহণ করা উচিত না। এবার আরেকটি প্রশ্ন, শাকিল, চিকিৎসা বিজ্ঞান অ্যামিনো অ্যাসিডকে বলা হয় আমাদের জীবনের ভিত্তি, কিন্তু শাকিল, এটা যখন আমি বাস্তব জীবনের সাথে মিলাতে আসি তখন বুকে ধাক্কা লাগার মতো একটা বিষয় হয়। বিজ্ঞান বলে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পেতে হলে আপনাকে অবশ্যই দুধ, ডিম, মাছ, মাংস খেতে হবে, কিন্তু যারা দিন এনে দিন খায় তাদের শরীরে কিভাবে এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে? ধন্যবাদ ভাই। এই অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে গুরুত্ব দিয়ে বুঝি। আমাদের শরীর সবাই যেটা জানে আর কি, দর্শকদের উদ্দেশ্যে, আরবিসি আছে, রেড ব্লাড সেল আছে। এই রেড ব্লাড সেলে আমাদের হিমোগ্লোবিলিন আছে। হিমের গ্লোবিলিন পোর্শনে 146টা অ্যামিনো অ্যাসিড আছে। এই 146টা অ্যামিনো অ্যাসিডের ভেতরে 6 নম্বরে আমাদের গ্লুটামেট থাকে। গ্লুটামেটের পরিবর্তে যদি ভ্যালিন চলে আসে কোনো রকম একটা সিকোয়েন্স, তাহলে আমাদের সিকল সেল অ্যানিমিয়া হয়। আর সিকল সেল অ্যানিমিয়া হলে ওই পেশেন্ট মারা যাবে। অর্থাৎ একটা সেইনে যদি কোনো রকম কোনো পরিবর্তন হয়, আমাদের সম্পূর্ণ বডি তাসের ঘরের মতন ভেঙে পড়বে। এখন কথা হচ্ছে যে দিন এনে দিন খায় যারা, তাদের কি হবে আর কি। তারাও খায়, কিন্তু তারা সেকেন্ড ক্লাস অ্যামিনো অ্যাসিড খায়। আল্লাহ তাআলা যেমন আপনি বড় লোক, আমি গরিব লোক, এখন আপনার কথাও যেমন ভাবছে, আমার কথাও তেমন ভাবছে। আমি ধরেন সকালবেলা উঠে ভাত খাচ্ছি, আলু ভর্তা খাচ্ছি, ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা খাচ্ছি। আমি যখন এটা খাচ্ছি, তখন আল্লাহ তাআলা আমার শরীরের ভেতরে, বা এই দিন মানে দিনমজুর যারা আছে আর কি, তাদের শরীরের ভেতরে বা প্রত্যেকের শরীরের ভেতরে একটা এনজাইম দিয়ে দিয়েছে, তাকে বলা হয় ট্রান্স অ্যামাইনেজ এনজাইম। এই সেকেন্ড ক্লাস অ্যামিনো অ্যাসিডকে ট্রান্স অ্যামাইনেজ এনজাইমের উপস্থিতিতে ও কিটো অ্যাসিডে তৈরি করে থাকে। আর বডিতে থাকা আগে থেকেই করসপন্ডিং আরেকটা কিটো অ্যাসিড,
এটা শর্ট সাপ্লাইয়ের মাধ্যমে ফার্স্ট ক্লাসে পরিণত করে থাকে। অর্থাৎ এই এনজাইম কি করে থাকে, আমাদের ফার্স্ট ক্লাস এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করতে সাহায্য করে, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মধ্যে একটা কম্বিনেশন লিঙ্কেজ ক্রিয়েট করতে সাহায্য করে। আর এই যে প্রক্রিয়ার মাধ্যমে সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্স অ্যামাইনেশন আর কি। আর এভাবেই একজন গরিব টিকে থাকে, এই জন্য এটাকেই বলা হয় গরিবের বন্ধু। মামুন, হার্নিয়া অনেক কমন একটা সার্জিক্যাল কন্ডিশন, বাট অনেক পেশেন্ট এটাকে ইগনোর করে। এখন আমার কোশ্চেন, আনট্রিটেড হার্নিয়া ফিউচারে কতটা ডেঞ্জারাস হতে পারে? আসলে এই হার্নিয়া বিষয়টা মানুষজন আসলেই দুঃখজনকভাবে বলতে হয় যে এটা অনেকটা ইগনোর করে। কেননা প্রথম দিকে হার্নিয়া যাদের হয় ব্যথাটা খুব কম থাকে, তো যার কারণে তারা আপনার ব্যথার যে ওষুধ আছে সেটা খেয়ে তার ব্যথাটা কন্ট্রোলে রেখে দেয়। তো পরবর্তীতে আসলে হার্নিয়া খুবই ডেঞ্জারাসভাবে রূপান্তর হয় এবং খুবই খারাপ হয়ে যায়। তো হার্নিয়া আসলে কি? হার্নিয়া হচ্ছে আমাদের পেটের যে অ্যাবডোমেন ক্যাভিটি আছে সেই ক্যাভিটি দিয়ে ভিতরের যে টিস্যু বা ইন্টেস্টাইন তা বাহিরের দিকে চলে আসাকে আমরা মূলত হার্নিয়া বলে থাকি। তো এটার লক্ষণ আমরা বুঝতে পারি যখন পেশেন্ট এসে বলে যে আমার লোয়ার অ্যাবডোমেনে ব্যথা করতেছে, বা আমাদের দুই পায়ে যে কুচি আছে সেই কুচিতে অনেক সময় সোয়েলিং হয় বা পেইন ফিল হয়। তখন আমরা এটিকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কনফার্ম করি এবং ক্লিনিক্যাল কিছু টেস্ট এক্সামিনেশনের মাধ্যমে কনফার্ম করি। তো মানুষজন এগুলাকে খুবই অবহেলা করার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। সবচেয়ে বেশি ডেঞ্জার হচ্ছে আপনার ইনলিঙ্গাল হার্নিয়া। এখানে আমাদের ইনলিঙ্গাল ক্যানাল দিয়ে ইন্টেস্টাইন গিয়ে পেঁচিয়ে যায়, যার কারণে ওই জায়গায় রক্ত সাপ্লাই হয় না। এক সময় গিয়ে এই ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হয়ে যায় এবং ওখানে রাপচারও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন একটি লাইফ থ্রেটিং কন্ডিশনের রূপান্তর হয়। তো আমি বলবো যে সময় নষ্ট না করি, সময় মতো ক্লিনিক্যাল যে সিমটমগুলো আছে সেগুলো দেখে ডাক্তারের কাছে যাই, ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট নিই। আর হার্নিয়া কখনোই কনজারভেটিভ ট্রিটমেন্ট বা মেডিসিনের মাধ্যমে ভালো হয় না, এটি সার্জারির মাধ্যমে ভালো হয়। আর বর্তমানে মডার্ন সার্জারি তো অনেক ভালো, ল্যাপারোস্কোপি সার্জারির মাধ্যমে অপারেশন করার মাধ্যমে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, রক্তক্ষরণ বেশি হবে না, ইনফেকশনের কোনো ভয় নেই, হাসপাতালেও বেশি দিন থাকতে হবে না। তাই আমি মনে করি যে ভয়ও পাবেন না এবং দ্রুত সার্জারির মাধ্যমে সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যান। রাদিয়া, বর্তমান সময়ে ব্রেস্ট ক্যান্সার নারীদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সারগুলোর মধ্যে একটি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সচেতনতার অভাবে রোগীরা লেট স্টেজে এসে ধরা পড়ে। তাই একজন নারী নিজের ব্রেস্ট নিজে নিয়মিত চেক আপ করার মাধ্যমে কতটা আর্লি স্টেজে এসে শনাক্ত করতে পারে, আর ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ওকে, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মেনশন করেছো। একজন নারী নিজের ব্রেস্ট নিজে নিয়মিত চেক ও অবজার্ভ করাকে আমরা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বলি। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন নারীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ারনেস প্র্যাকটিস, কারণ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আর্লি ডিটেকশন সত্যি লাইফ সেভিং হতে পারে। আমরা অনেক সময় মনে করি ক্যান্সার মানে লেট স্টেজের ডিজিজ, কিন্তু বাস্তবে যদি শুরুতেই কোনো অ্যাবনর্মাল চেঞ্জ ধরা পড়ে সেক্ষেত্রে ট্রিটমেন্ট অনেক বেশি ইফেক্টিভ হয় এবং পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যান। ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের সবচেয়ে বড় সুবিধা হলো একজন নারী নিজের শরীরের অস্বাভাবিকতা নিজেই সম্পর্কে নিজে সচেতন হন। যদি ব্রেস্টে কোনো লাম্প, স্কিন থিকেনিং, নিপেল ডিসচার্জ অথবা শেপ চেঞ্জ এবং পেইনের মতো আনইউজুয়াল কিছু দেখা যায়, সেটা আর্লি স্টেজেই নোটিস করা সম্ভব হয়। অনেক সময় দেখা যায় সব লাম্প কিন্তু ক্যান্সার হয় না, কিন্তু কোনো চেঞ্জই ইগনোর করা উচিত নয়। এছাড়াও এই যে রিস্ক ফ্যাক্টরস অনুযায়ী নিয়মিত ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন ও ম্যামোগ্রাফিও খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও যাদের ফ্যামিলি হিস্টোরি আছে তাদের আরও বেশি সচেতন থাকা প্রয়োজন। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজের হেলথের পিছনে কয়েক মিনিট সময় দেওয়া কখনোই আননেসেসারি না। সচেতনতা, রেগুলার চেক আপ এবং আর্লি ডায়াগনোসিস, এই তিনটি জিনিসই ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রোটেকশন। চলুন পরের প্রশ্নটি করি। মাহফুজ, বাংলাদেশে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের প্রকোপ বেশ উদ্বেগজনক। বিভিন্ন সাম্প্রতিক গবেষণা ও জনস্বাস্থ্য জরিপ অনুসারে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি 4 জনে 1 জন এই সমস্যায় ভুগছেন। এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে কোন ধরনের মেডিকেশন গ্রহণ করতে পারি আমরা? বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে হাইপারটেনশন একটি মহামারী আকার ধারণ করছে। বিশেষ করে দেখতে গেলে দেখা যায় যে যত ধরনের ডিজিজ বাংলাদেশে হয় তার মধ্যে হাইপারটেনশন সবচেয়ে বেশি মানুষের হয়। আর এই হাইপারটেনশনের ক্ষেত্রে 2 ধরনের মেডিকেশন বিশেষ করে গ্রহণ করা হয়। 2টি ব্লকার, একটি হচ্ছে বিটা ব্লকার আর একটি হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তবে মনে রাখবেন
এই ধরনের কোনো পরামর্শ শুনে নিজ থেকে কোনো মেডিসিন গ্রহণ করা উচিত না। কারণ হচ্ছে যেমন বিটা ব্লকারের এমন কিছু ওষুধ আছে, বিশেষ করে অ্যাজমা অথবা শ্বাসকষ্ট যাদের আছে তাদেরকে দেওয়া যাবে না। যদি দেয় সেই ক্ষেত্রে তার বড় ধরনের কোনো প্রবলেম হতে পারে। তার পাশাপাশি আরও একটি মেডিকেশন গ্রহণ করা হয়, সেটি হচ্ছে ARBS ড্রাগ, যেটাকে অনেক সময় ব্লকার হিসেবে ধরা হয় না। তাই বয়স, ব্যক্তি এবং হিস্টোরি অনুসারে প্রত্যেকের ক্ষেত্রে মেডিকেশন অর্থাৎ মেডিসিন আলাদা আলাদা হতে পারে। সেই ক্ষেত্রে একজন উপযুক্ত অর্থাৎ MBBS অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে যেই কোনো ঔষধ গ্রহণ করতে হবে। ঔষধ এক ধরনের ড্রাগ। কারণ হচ্ছে আপনি যদি রোগের ক্ষেত্রে সঠিক জায়গায় ব্যবহার করেন এটি ঔষধ, বাট যদি অন্য ক্ষেত্রে বিশেষ করে ভুল ইউজ করেন এটি ড্রাগ, যা আপনার মৃত্যুও ঘটাতে পারে। এবার একটি ইন্টারেস্টিং প্রশ্ন, রাদিয়া। এখন প্রায় অনেক মেয়েদের মধ্যে PCOS দেখা যাচ্ছে, আর ডায়াগনোসিসের পর সবচেয়ে কমন একটি বই হলো PCOS থাকলে আমি কি ফিউচারে ন্যাচারালি কনসিভ করতে পারবো? আসলে এটার কনসেন্টটা কতটুকু সত্যি? এই কনসার্নটা খুবই কমন, আর অনেস্টলি বলতে গেলে পিসিওএস মানে ইনফার্টিলিটি এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। অনেক পিসিওএস পেশেন্ট আছে যারা শুধুমাত্র ট্রিটমেন্ট এবং প্রপার গাইডেন্স ফলো করে কমপ্লিটলি ন্যাচারাল ওয়েতে কনসিভ করেছেন। তবে সব পেশেন্টের ক্ষেত্রে একই রকম রেসপন্ড করে না। কারো ক্ষেত্রে শুধুমাত্র মেডিসিন দিয়ে ওভুলেশন হয়, আবার কারো ক্ষেত্রে মেডিসিন সাথে ইনজেকশন এবং প্রপার সাইকেল মনিটরিংয়ের প্রয়োজন হয়। সবথেকে ইম্পর্টেন্ট পিসিওএস পেশেন্টদের জেনে রাখতে হবে তার ওভারিকে কাজ করতে হবে। ওভারি অনেক সময় মেডিসিনে কাজ করে, অনেক সময় মেডিসিন ইনজেকশন এই দুইটি নিয়েও কাজ করে। সাথে কিছু ফ্যাক্টর আছে, যেমন তার টিউবে কোনো সমস্যা আছে কিনা, বা তার হাজবেন্ডের স্পার্মে কোনো সমস্যা আছে কিনা, বা তার ইউটেরাসে কোনো সমস্যা আছে কিনা। এই ৩ জায়গায় যদি সব ভালো থাকে রিপোর্ট করার পর, এবং ওভারি যখন স্টিমুলেটেড হয় বা কাজ করা শুরু করে, উইথ টাইম প্রত্যেকটা সাইকেলে ইমপ্রুভমেন্ট হয়, তখনই রেজাল্ট পাওয়া যায়। সো ইটস পসিবল। অনেকে জানতে চেয়েছে এটি, শাকিল, আমাদের কাছে প্রায় বিভিন্ন বয়সে মানুষ আসে অস্থিসন্ধি বা জয়েন্টের ব্যথার কিছু সাধারণ সমস্যা নিয়ে। তবে মজার বিষয় এই যে সবার লক্ষণ কিন্তু সেম হয় না। ধরো একজন অভিযোগ করলো সকালে ঘুম থেকে ওঠার পর তার গিরাগুলো খুব ব্যথা এবং অলসতা থাকে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তার একটু অ্যাক্টিভ হয়, তখন ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। কমে যায়। আবার অন্যদিকে ঠিক উল্টো একটা পেশেন্ট, তিনি হয়তো সকালে বেশ সুস্থ সবল থাকে, কিন্তু দিন শেষে বা সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন বড় বড় জয়েন্টগুলো তীব্র ব্যথা শুরু হয়। তো তোমার কাছে আমার প্রশ্ন হলো, একই জয়েন্ট ব্যথা এমন ভিন্ন ভিন্ন লক্ষণ কেন দেখা দেয়? ডাক্তারি ভাষায় এগুলো কি ধরনের রোগ নির্দেশন করে? আর সবচেয়ে বড় কথা এই যে এই সমস্যা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? বেসিক্যালি আপনার ২টা-৩টা ক্লুর উপর ভিত্তি করে আমি এখানে অনেক রকম রোগ হতে পারে। বাট আমি ২টা ক্লুর উপরে, যে সকালবেলা সে অ্যাক্টিভ হলে তার ব্যথা চলে যাচ্ছে, আবার সকালবেলা সে সুস্থ থাকে, দিনের শেষে তার ব্যথা হচ্ছে। এর উপরে ভিত্তি করে আমি ২টা ডিজিজের কথা আপনাকে বলতে পারি। একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। বেসিক্যালি একটা পেশেন্ট বলছে যে সকালবেলা ঘুম থেকে উঠলে তার সুস্থ বোধ করে, কিন্তু দিন শেষে ঘুমানোর সময় বা সন্ধ্যাবেলায় তার ব্যথা আরও তীব্র হয়। বেসিক্যালি এটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস কেন হয় আগে একটুখানি বুঝে নিই। বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিস আমাদের যেসব জয়েন্ট দেখা যাচ্ছে তার কোনো জায়গায় ভেঙে গেছিলো, রিমডেলিং হয়েছে ওই হাড়টা, অথবা দেখা যাচ্ছে আঘাত পেয়েছে, অথবা আমরা টাইট গার্মেন্টস পরি অনেক সময়, হাড়ের ওপরে প্রেশার পড়ে থাকে, ইনফ্লামেশন কোনো একটা ডিজিজের কারণে হতে পারে আর কি। এটা যদি সাধারণত হয় তো আমাদের হচ্ছে পিআইপি, ডিআইপি এবং এমসিপিতে ডিজিজ করে থাকে, মানে প্রক্সিমাল ইন্টারফ্যারেন্সিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যারেন্সিয়াস, আর একটা হচ্ছে কার্পোমেটাকালভাল জয়েন্ট, এখানে আর কি প্রবলেমগুলো ডেভেলপ করে থাকে। এছাড়াও যদি এটা সাধারণত যে কোনো বয়স বলতে কি একটু বৃদ্ধ বয়সের লোকজনেদের হয়ে থাকে। বড় বড় জয়েন্ট যেমন ওয়েট বেয়ারিং এরিয়া আছে, আমাদের হাঁটু, নি, আমাদের শোল্ডার, আমাদের হিপ, এগুলো আমাদের শরীরে ওয়েট বেয়ার করে থাকে, এইসব জায়গাগুলোর কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, সেই জন্য এগুলো হয়ে থাকে। এখন বেসিক্যালি এদের প্রবলেম, এবং এই সমস্ত রোগীদের যে কোনো একটা জায়গায় প্রবলেম হবে, অর্থাৎ যদি তার এক সাইডে একটা হাঁটুতে সমস্যা হয় তো তাহলে তার একটা হাঁটুতেই সমস্যা হবে। এই সমস্ত লোকজনেরা যখন তারা সারাদিন কাজকাম করে তখন দেখা যায় যে এই এরিয়াগুলো বেশি ঘর্ষণ হয়, রাতের বেলা যখন ঘুমাতে যায় ওখানে বেশি ইনফ্লামেশন হয়, সেই জন্য ব্যথা করে। আর একটা ডিজিজের কথা বলছেন যে সকালবেলা তাদের ব্যথা থাকে, অ্যাক্টিভ হওয়ার পরে জয়েন্টগুলো তাদের হচ্ছে ব্যথা আস্তে আস্তে সেরে যায় বা চলে যায়। এটাকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ আর কি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমাদের দেশে সচরাচর যে কোনো বয়সের হতে পারে, কিন্তু মহিলাদের একটু বেশি হয়। এখানে
প্রক্সিমাল এবং ডিআইপিতে, মানে ডিস্টাল এবং প্রক্সিমাল ইন্টারফ্রাঞ্জিয়াস জয়েন্টে একটু বেশি অ্যাফেক্টেড করে থাকে। এখানে এরা হচ্ছে প্রবলেম এই যে তাদের সন্ধ্যাবেলা একটু জ্বর আসবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, সাথে সাথে তাদের যদি হাঁটুতে হয়ে থাকে তো 2 সাইডের হাঁটুতে প্রবলেম দেখা দেবে, হিপে হলে 2 সাইডে হিপে তাদের হয়ে থাকবে, আঙ্গুলগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তারা যখন আর কি অ্যাক্টিভ হয়, যে যে বলছে আর কি, উনি যে কথাটা বলছে, এটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় মর্নিং স্টিফনেস। অর্থাৎ তারা যখন সকালবেলা অ্যাক্টিভ হয় তখন এই ব্যথাটা আস্তে 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 আবার ঠিক হয়ে যায়, সন্ধ্যাবেলা তারা স্বস্তি বোধ করে। তো এইটাই আর কি। এবং যদি আর কি পরিত্রাণের উপায় বলতে হয়, কিছু এনএসআইড জাতীয় মেডিসিন রয়েছে, ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে, কিছু রেডিওথেরাপি বা এরকম থেরাপির মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে আসতে পারি। আর হচ্ছে যেটা অটো ইমিউন ঘটিত, অর্থাৎ রিউমেটয়েড, এটা হচ্ছে রিউমেটিক, আমাদের যে ইমিউন এগেইনস্টে যে মেডিসিনগুলো রয়েছে মেডিসিনগুলো চালাইতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, বয়স হওয়ার সাথে সাথে আপনি যৌবন বয়সে বা জোয়ান বয়সে যে পরিমাণ এনার্জি নিয়ে কাজ করছেন, এটা আপনি পরবর্তীতে পারবেন না। সময়ের সাথে সাথে সব কিছুরই ক্ষয় হয়, হাড়েরও ক্ষয় হয়, এটা হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল, মেনে নিয়ে আমাদের চলতে হবে। এবার আসি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা অনেকেই করেছে আমাদের যারা ভিউয়ার্স আছে। মামুন, দুর্ঘটনার পর ফ্যামিলি মেম্বার বা আশেপাশে মানুষদের প্রাথমিকভাবে কি কি করা উচিত? আচ্ছা, যে কোনো দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট বলেন বা বাসায় বা যে কোনো জায়গায় যদি দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে পরিবার এবং চার আশেপাশে যে মানুষজন থাকে তাদের অনেক কিছু করণীয় থাকে। যেমন যে যে দুর্ঘটনায় আক্রান্ত হয় তাকে আপনি কখনোই আতঙ্কিত করবেন না, তাকে সান্ত্বনা দিবেন এবং তাকে দুর্ঘটনাস্থল থেকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। তার শরীরে কোনো জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে কিনা অতিরিক্ত সেটি দেখা, যদি ব্লিডিং হয় একটি পরিষ্কার কাপড় দিয়ে পেঁচিয়ে দেওয়া এবং যদি সে অজ্ঞান বা সেন্সলেস হয়ে যায় তাকে সেন্সলেস ফেরানোর জন্য চেষ্টা করা। কখনোই এরকম করবেন না যে রোগী সেন্সলেস হয়ে যায় তখন অনেকে পানি খাওয়ানোর চেষ্টা করে, তো এই ধরনের ভুল করা যাবে না। তো আমি মনে করি যে পরিবার এবং আশেপাশে যারা মানুষজন আছে তারা ওই রোগীকে খুব দ্রুততার সহিত একটি নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া এটা সবচেয়ে বেশি জরুরি। আর এইটা একটা আমাদের গোল্ডেন আওয়ার্স বলতে একটা কথা আছে, দুর্ঘটনার 1 ঘন্টার মধ্যে নিয়ে গেলে সবচেয়ে বেস্ট। চলুন আরেকটি প্রশ্ন নেওয়া যাক। মাহফুজ, না জেনে কোনো রোগাক্রান্ত বা সংক্রামিত পশুর মাংস খেলে কোন ধরনের রোগ অথবা সমস্যা দেখা দিতে পারে? না জেনে রোগাক্রান্ত কোনো পশুর মাংস মানুষ খেতে পারে, সেই ক্ষেত্রে কিছু রোগ দেখা দিতে পারে বা তার পাশাপাশি কিছু সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে সবচাইতে বেসিক একটা সমস্যা সেটি হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো পশুর মাংস খেলে তার 2টি সমস্যা দেখা দিতে পারে। একটি হচ্ছে কিউটেনিয়াস অ্যানথ্রাক্স, অর্থাৎ স্কিনের মধ্যে ঘা হয়ে যাবে, এবং আরও একটি কন্ডিশন সেটি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স, যা ইন্টেস্টাইনে মারাত্মক ক্ষতি করতে পারে। আর আরও একটি রোগ রয়েছে সেটি হচ্ছে বোভাইন টিবি। সচরাচর মানুষ ধারণাই করতে পারে না টিউবারকুলোসিস কোনো রোগাক্রান্ত পশুর মাংস খেলে হতে পারে। তবে সেই ক্ষেত্রে রোগাক্রান্ত কোনো পশুর মাংস চিহ্নিত করা যায় টিউবারকুলোসিসের ক্ষেত্রে যদি কোনো জবাইকৃত পশুর মাংসের মধ্যে বিশেষ করে কুণ্ডলি পাকানো থাকে বা দানাদার কোনো চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে সেই অংশটি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে গরু মাংস গ্রহণের ফলে বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগে, কারণ অনেক ক্ষেত্রে কৃমির লার্ভা পশুর মাংসে থেকে যায়। আর এটি যদি ভালোভাবে সিদ্ধ করে না রান্না করে খাওয়া হয়, সেক্ষেত্রে পুষ্টিহীনতায় বিশেষ করে ভোগে। তার পাশাপাশি আরও কিছু, যেমন অনেকে গরুর ভুঁড়ি খেতে খুবই পছন্দ করে। এই গরুর ভুঁড়ির মধ্যে এক ধরনের ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, তা হচ্ছে ইকোলাই অথবা স্যালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া, যা বিশেষ করে আপনার ডায়রিয়া এবং ডিহাইড্রেশন, তার পাশাপাশি ফুড পয়জনিং মতন ঘটনা ঘটাতে পারে, যা আপনার মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। তবে সর্বশেষ একটা কথাই বলবো, খাবারের ক্ষেত্রে সতর্কতা থাকা মানে আপনার পরিবার এবং আপনার জন্য একটি সঠিক সমাধান। তার জন্য বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করব সুস্থ থাকার জন্য সঠিক এবং স্ট্যান্ডার্ড খাবার গ্রহণ করা, কারণ আপনার পরিবারের সকলেরই জীবন এবং আপনার জীবন অনেক মূল্যবান। এবার একটি দরকারি প্রশ্ন। রাদিয়া, প্রেগনেন্সি টাইমে খুব কমন কিন্তু ইম্পর্টেন্ট একটি টপিক হলো গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। অনেক উমেন প্রেগনেন্সির আগে ডায়াবেটিস না থাকলেও প্রেগনেন্সি চলাকালীন ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। তো ন্যাচারালি একটা প্রশ্ন মন থেকে আসেই, এটা আসলে কেন হয়? আর প্রেগনেন্সিতে বডির কোন চেঞ্জের কারণে সুগার লেভেল বেড়ে যেতে পারে?
হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলিটাস বা জিডিএম হলো এমন একটি কন্ডিশন যেখানে প্রেগনেন্সি চলাকালীন প্রথমবারের মতো বডিতে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। আসলে প্রেগনেন্সি টাইমে প্লাসেন্টা থেকে কিছু হরমোন রিলিজ হয়, যেমন হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, কর্টিসল, প্রোজেস্টেরন ইত্যাদি, যেগুলো ইনসুলিনের কাজকে কিছুটা ব্লক করে। একে আমরা বলি ইনসুলিন রেসিস্ট্যান্ট। নর্মালি ইনসুলিন ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে। প্রেগনেন্সি টাইমে বেবির গ্রোথ ইনশিওর করার জন্য বডি ন্যাচারালি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে যেখানে ব্লাডে গ্লুকোজ একটু বেশি অ্যাভেলেবেল থাকে। এখন প্যানক্রিয়াস যদি এক্সট্রা ইনসুলিন প্রডিউস করে এই রেসিস্ট্যান্ট আউটকাম বা ওভারকাম করতে পারে, তাহলে সুগার লেভেল নর্মাল থাকে। কিন্তু যখন বডি সেই ইনক্রিজ ডিমান্ড অনুযায়ী এনাফ ইনসুলিন তৈরি করতে পারে না, তখনই সুগার লেভেল বেড়ে যায় বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলিটাস এবং জিডিএম ডেভেলপ করে। আর মডার্ন লাইফস্টাইল, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ওবেসিটি, ফ্যামিলি হিস্টোরি অফ ডায়াবেটিস এবং লেটেস্ট প্রেগনেন্সি থাকলে এই রিস্ক আরও বেড়ে যেতে পারে। সো আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রপার কন্ট্রোল না থাকলে মা ও বেবি দুজনেরই কমপ্লিকেশনস হওয়ার রিস্ক বাড়তে পারে। এই প্রশ্নটাও বেশ কমন। শাকিল, আমাদের চারপাশে যেসব শিশুর বুদ্ধিবৃত্তি বিকাশ তুলনামূলকভাবে ধীরে বা যারা সাধারণের চেয়ে কম চটপটে, এর জন্য কি শৈশবে তাদের কোনো জটিল রোগে আক্রান্ত হওয়ার মূল কারণ? আহ, হ্যাঁ, অনেক রোগ ব্যাধি আছে যেগুলো তাদের মেন্টাল রিটার্ডেশন করে দিতে পারে বাচ্চাবেলায়। কিন্তু আমি একটা রোগের কথা বলছি যেটা সবসময় সচরাচর হয়, আমরা সবসময় সেটাকে ইগনোর করি। সেটা হচ্ছে ডায়রিয়া। এখন বলতে পারেন ডায়রিয়া কিভাবে একটা বাচ্চার মেন্টাল রিটার্ডেশন ঘটাইতে পারে, কারণ এখন তো আমাদের কাছে ওটস লাইন আছে, আমরা তো এখন মডার্ন লাইফে করি, বসবাস করে থাকি। তো বেসিক্যালি এই যখন 2 বছরের ভেতরে বাচ্চা 2 বছর লাগে তার ব্রেইন ডেভেলপমেন্ট হইতে আর কি, ব্রেইন মাইলিনেশন হতে 2 বছর সময় লাগে। এই সময় তার প্রচুর পরিমাণ ওয়াটার সলিউবল ভিটামিন দরকার হয়ে থাকে। প্রতিনিয়ত একটা বাচ্চা যদি তার ডায়রিয়া হয়ে থাকে, আর বাপ মা মনে করেন এখন তো জানেন আর কি, কেয়ারলেস টাইপের, তো এবং এটাকে তারা হচ্ছে নর্মালভাবেই নেয়। তার বডি থেকে যখন প্রতিনিয়ত রিপিটেডলি ওয়াটার সলিউবল ভিটামিন বের হয়ে যাচ্ছে, তখন এই ব্রেন ডেভেলপমেন্ট হয় না, কারণ মাইলিনেশনের জন্য ওয়াটার সলিউবল ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণেই যে দেখা যায় এটা এটা হচ্ছে একটা নর্মাল রোগ, কিন্তু আমাদের চোখের আড়াল হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা এই কারণে হতে পারে তার মেন্টাল রিটার্ডেশন। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রশ্নটা আমার ইনবক্সে অনেক আমাদের ভিউয়ার্স করেছে। আচ্ছা মামুন, অ্যাব্রোডে কাদের পড়ালেখা করতে আসা উচিত, বা যারা আসতে চাচ্ছে তাদের জন্য তোমার বার্তা কি থাকবে? আচ্ছা, আমার বার্তা থাকবে, বিশেষ করে যেহেতু আমি মেডিকেলে দেশের বাইরে পড়াশোনা করি, তো যারা দেশের বাইরে মেডিকেলে পড়তে আসতে চাচ্ছে তাদের জন্য আমার একটাই বার্তা থাকবে, যদি আপনার বাবা মা পর্যাপ্ত পরিমাণে আর্থিকভাবে আপনারা সচ্ছল থাকেন, আপনাদের পারিবারিকভাবে সচ্ছল থাকেন, সেই ক্ষেত্রেই দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন। কেননা বর্তমানে ডলারের রেট অনেক বেশি হাই, যার কারণে কস্ট অনেক বেশি হয়ে গেছে। আর আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে মেডিকেলে পড়বেন আবার দেশের বাইরে গিয়ে কাজ করবেন, আসলে মেডিকেলে পড়া অবস্থায় বাইরে গিয়ে কাজ করা পসিবল হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনার সম্পূর্ণই আপনার বাবা মার টাকা দিয়ে এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে যেতে হবে। তো যাদের সম্পূর্ণ বাসা থেকে সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, তারাই দেশের বাইরে মেডিকেলে পড়াশোনা করতে আসেন, অন্যথায় আসার কোনো প্রয়োজন নেই। এবার একটা বিশেষ প্রশ্ন। এই প্রশ্নটা আমার ইনবক্সে অনেক পেয়েছি। প্রশ্ন করেছে, ভাই আমার স্বপ্ন মেডিকেলে পড়ব, তাই সেক্ষেত্রে কিভাবে আমার পড়াশোনা করা উচিত? জন্মের পর থেকে যখন প্রত্যেকটা মানুষের বুঝ হয়, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, তাদের বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের ফিউচার স্বপ্ন থাকে যে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা টিচার। বিশেষ করে এই কয়েকটি প্রফেশন তাদের মূল লক্ষ্য থাকে। তবে একটা কথা কি, আপনার যত বড় সফলতা অর্জন করতে চান তার জন্য তত বৃহৎ পরিসরে নিপুণ পরিকল্পনা প্রয়োজন। আদারওয়াইজ আপনি সঠিক সাফল্য পাবেন না। তার জন্য বিশেষ করে যদি কেউ মেডিকেলে পড়তে চায়, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গভর্নমেন্ট কোনো মেডিকেল কলেজে যদি আপনি চান্স পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ে ফোকাস রাখতে হবে। তার মধ্যে আপনি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে থাকবেন তখন থেকে আপনার প্রিপারেশন শুরু করতে হবে। তবে একাডেমিক পড়াশোনাও ঠিক রাখতে হবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে এসএসসি এইচএসসির মার্কটাও আপনার মেডিকেল এডমিশন টেস্টের ক্ষেত্রে কার্যকরী। এবং তার পাশাপাশি খেয়াল রাখতে হবে মেডিকেল এডমিশন টেস্টের কোশ্চেনগুলো কেমন ধরনের হয় সেগুলোর প্রতি ফোকাস রাখতে হবে। এবং প্রিভিয়াস কোশ্চেনগুলা কোন কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি আসছে সেগুলোকে সবচেয়ে বেশি ফোকাস দ্বারা পড়তে হবে। তার পাশাপাশি চেষ্টা করতে হবে মেডিকেলের কোশ্চেনগুলো আসলে একটু ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। যেমন
কোশ্চেনের শেষে হঠাৎ করে দিয়ে রাখে যে উত্তরটি কি সঠিক, নিচের উত্তরটি কি সঠিক নাকি সঠিক না, হ্যাঁ বা না। বিশেষ করে দেখা যায় যে প্রথমে আমি কোশ্চেনের লাইন পড়েই বিশেষ করে স্টুডেন্টরা ভাবে যে আরে কোশ্চেন তো সহজ, উত্তর দিয়ে দেয়, কিন্তু দেখা যায় যে শেষে লেখা আছে না বা সঠিক কিনা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কমন কোশ্চেন আপনি ভুল করতেছেন। এগুলোর জন্য আপনাকে সবসময় মডেল টেস্ট এবং প্রিভিয়াস কোশ্চেনগুলোকে সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যেহেতু 1 ঘন্টার মধ্যে আমাদেরকে 100টা কোশ্চেন দিতে হয়। 1 ঘন্টা কি 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 100 কোশ্চেনের উত্তর দিতে হয়। তার জন্য আমাদের সময়ও খুবই কম। এর মধ্যে আমাদেরকে মেন্টালি ওই কোশ্চেনের মধ্যে ফোকাস রাখতে হয়। তার জন্য যদি আমি পূর্বে থেকে অনেকদিন আগে থেকে এই ধরনের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে থাকি, সেক্ষেত্রে আমার জন্য এক্সাম হলে খুবই সহায়ক হবে। তাই এইভাবে যদি কেউ গাইডলাইনের মধ্যে পরিশ্রম করা যায়, অবশ্যই সে সফলতা পাবে। রাদিয়া, প্রেগনেন্সিতে রেগুলার খাবারের পাশাপাশি কি এক্সট্রা নিউট্রিয়েন্ট বা সাপ্লিমেন্টের কোনো দরকার আছে? কারো কারো মনে নর্মাল খাবার এনাফ, বাট অ্যাকচুয়ালি এই সময়ে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায়। এক্ষেত্রে কি করা উচিত? ওকে, অনেকেই মনে করেন প্রেগনেন্সিতে শুধু বেশি খেলেই হবে, বাট অ্যাকচুয়ালি প্রেগনেন্সি ইজ নট অ্যাবাউট ইটিং মোর, ইটস অ্যাবাউট ইটিং রাইট। কারণ এই সময় শুধু মায়ের বডি মেনটেন হয় না, সাথে বেবির ব্রেন, বোন, ব্লাড সার্কুলেশন, অর্গান ডেভেলপমেন্ট সব কিছু ডেভেলপ হয়। সো ন্যাচারালি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায়। রেগুলার ব্যালেন্স ডায়েট অবশ্যই ফাউন্ডেশন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল খাবার দিয়ে পুরোপুরি ইনক্রিজ ডিমান্ড মিট করা কঠিন হয়ে যায়। তাই কিছু এসেনশিয়াল সাপ্লিমেন্টেশন মেডিকেলি রিকমেন্ড করা হয়, যেমন ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড আর্লি প্রেগনেন্সিতে বেবির নিউরাল টিউব ডিটেক্ট করতে খুবই গুরুত্বপূর্ণ। আয়রন দরকার অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য, কারণ প্রেগনেন্সিতে ব্লাড ভলিউম অনেক বেড়ে যায়। এছাড়াও ক্যালসিয়াম ও ভিটামিন ডি বেবির বোন ডেভেলপমেন্ট এবং মায়ের বোন প্রোটেকশন করতে সাহায্য করে। এছাড়াও ওমেগা-3, ভিটামিন B12 বা প্রোটিন সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হতে পারে ডিপেন্ডিং অন মাদার্স কন্ডিশন। তাই প্রেগনেন্সিতে ব্যালেন্স ডায়েট, ফ্রুটস, ভেজিটেবলস, এনাফ ওয়াটার ইনটেক এবং সাথে ডক্টর প্রেসক্রাইব সাপ্লিমেন্টেশন মেনটেন করা হেলদি প্রেগনেন্সির জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাই হেলদি মাদার এবং হেলদি বেবির জন্য সবচেয়ে সেফ অ্যাপ্রোচ। এবার জেনে নেওয়া যাক পরের বিষয়টি। শাকিল, তোমাকে যেহেতু অর্থোপেডিক্সের বিষয় থেকে বেশি কোশ্চেন করেছি, তাই তোমার কাছ থেকে জানতে চাইবো, যখন কোনো শিশু পেইনফুল হিপ নিয়ে তোমার কাছে আসে বা আমাদের কাছে আসবে, তখন এই উপসর্গটি থেকে প্রাথমিকভাবে কোন কোন সাধারণ বা জটিল রোগের ইঙ্গিত পাওয়া যায়? মানে এ পেশেন্ট বা এ চাইল্ড প্রেজেন্ট উইথ হিপ পেইন, ইয়েস ইয়েস। ওকে, এরকম যদি আসে তখন আমরা অর্থোপেডিক সার্জনরা আর কি, যাই হোক, তারা একটা থিঙ্কিং করে থাকে যে এগুলো ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন সিনারিওর উপরে, বাচ্চা কেমন, মেয়ে নাকি ছেলে, বাচ্চার বয়স কয় বছর। তো যদি দেখা যায় যে বাচ্চার বয়স হালকা মাইল্ড ফেভার রয়েছে, তার কোনো রকম লোকাল পা বা হিপের কথা বলছি আর কি, কোনো রকম কোনো লোকাল সাইন সিমটম নেই, মানে নেই সুইলিং, নেই রেডনেস বা টেন্ডারনেস, এরকম ধরনের কোনো কিছু নেই, সে বাচ্চা হ্যাপি এবং সিস্টেমিক্যালি সে বাচ্চা পুরাই ডেভেলপ, মানে কোনো রকম ডায়রিয়া বা এরকম ধরনের কোনো প্রবলেম নেই। তো এইরকম যদি হয়ে থাকে তো আমরা সাসপেক্ট করতে পারি না ওই বাচ্চার হয়তো টেনোসাইনোভাইটিস হয়েছে, ট্রানজিয়েন্ট সাইনোভাইটিস হয়েছে। আর একই বয়সের বাচ্চা যদি তার টেম্পারেচার 38.5-এর ওপরে থাকে এবং বাচ্চার যদি আমরা সিবিসি উইথ ইএসআর করি, ওখানে যদি দেখি যে ডাব্লিউবিসি 12,000-এর ওপরে এবং ইএসআর হচ্ছে 40-এর ওপরে এরকম থাকে, এবং বাচ্চার সিস্টেমেটিক্যালি কিছু ডিসঅর্ডার রয়েছে, মানে লোকাল সাইন, যেমন শরীরের ভেতরে বা ওই লেগ বা হিপে টেন্ডারনেস রয়েছে, হাত দিলে কান্নাকাটি করছে বাচ্চা, ফুলে আছে, লাল হয়ে আছে, বাচ্চা সিস্টেমিক্যালি খুব বেশি মানে আনহ্যাপি টাইপের থাকে সবসময়, এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা বলে থাকি তার সেপটিক আর্থ্রাইটিস হয়েছে। এছাড়া এবার হচ্ছে বাচ্চা কিন্তু বয় কিন্তু সে দেখা যাচ্ছে যে ল্যাম্পিংভাবে হাঁটে, একটু খোঁড়ায় হাঁটে, একটা পা লম্বা, একটা পা খাটো, কিন্তু যে পাটা খাটো সেটা আবার এক্সটার্নালি একটু রোটেটেড হয়ে থাকে যদি আর কি, এবং পেইনফুল। তো যদি এটা হয়ে থাকে তো সেটাকে আমরা বলে থাকি স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস। এবার একই বাচ্চা বয়সে কিন্তু মেয়ে বাচ্চা আর কি, এবং বাচ্চা হওয়ার সময় আর কি ব্রিজ প্রেজেন্টেশন থাকে। রাদিয়া আপু এটা আরও ভালোভাবে বলতে পারবে, বাচ্চা হওয়ার সময় বিভিন্ন অ্যাঙ্গেলে হাত পা যদি বের হয়ে আসে আর কি উল্টাপাল্টা। আর অবশ্যই সে যখন বড় হচ্ছে ল্যাম্পিংভাবে খোঁড়ায় একটু হাঁটে, কিন্তু তার পায়ে কোনো ব্যথা নেই বা কোনো রকম কোনো কিছু নেই। এইটা যদি আমরা দেখি তাহলে আমরা চিন্তা করে থাকি DDH, ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ হিপ। এবার প্রায় শেষের দিকে আরেকটি প্রশ্ন। মামুন, কুরবানি ঈদের সময় নাইফ ইনজুরি,
ফুড পয়জনিং আর স্টোমাকে রিলেটেড ইমার্জেন্সি অনেক বেড়ে যায়। ফিউচার সার্জন হিসাবে পাবলিকদের জন্য তোমার ইম্পর্টেন্ট সেফটি অ্যাডভাইস কি থাকবে তা আমাদের সবাইকে একটু যদি বলতা। আচ্ছা, সামনে যেহেতু কুরবানি, আর কুরবানি মানে আমরা ঈদের সময় অনেক আনন্দ করি, আর কুরবানির মাধ্যমে আমরা একটা ত্যাগ দিয়ে থাকি। কিন্তু আমরা এই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা এবং ভুল করে থাকি। যেমন আমরা তাড়াহুড়া করি, তাড়াহুড়া করতে গিয়ে আমরা এই যে নাইফ দিয়ে আমাদের হাতে অনেক ধরনের ইনজুর হয়ে যায়। তো আমি একজন ফিউচার ডক্টর এবং ফিউচার সার্জন হিসেবে আমার সাজেস্ট থাকবে যে কুরবানির নাইফ যখন আপনারা ক্রয় করবেন তখন পাশাপাশি একটি ফার্স্ট এড বক্সও ক্রয় করবেন। কারণ আসলে এগুলা মনের অজান্তে হয়ে যায়, যতই সচেতন থাকুক না কেন মানুষ, তারপরও হয়ে যায়। তো একটা ফার্স্ট এড বক্স বাসায় থাকা খুবই জরুরি। তো যখনই আপনার হাত কেটে যাবে তখন আপনি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এবং সেখানে অ্যান্টিসেপটিক লাগবেন। অ্যান্টিসেপটিক বলতে প্রোভিসেভ অ্যান্ড বায়োডিন। কিছুতেই হেক্সিসল বা ডেটল বা স্পিরিট লাগানো যাবে না। এগুলো যদি আপনি লাগান তাহলে আপনার গা শুকাবে না। এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকে বাংলাদেশের মানুষজন। আর ফুড পয়জনিং এর ক্ষেত্রে আমরা বলবো এটাও আপনার অসচেতনের কারণে হয় মূলত। কুরবানির যেই গোশত আছে সেটিকে ঠিকমতো সিদ্ধ না করে খেয়ে ফেলে, বা যেহেতু তৈলাক্ত খাবার অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলে। অন্যান্য সময় আমরা যে পরিমাণ গোশত খাই তার থেকে বেশি কুরবানির সময় খাই, যার কারণে আমাদের স্টোমাকে আলসার হওয়ার সম্ভাবনা থাকে, বা আমাদের এই গোশত আমাদের স্টোমাকে হজম হতে সময় লাগে। এই কারণে ডায়রিয়া হতে পারে বা কনস্টিপেশনও হতে পারে। তো আমি বলবো যে পরিমাণটা আপনারা বেশি না খেয়ে পরিমাণটা ঠিক রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, তাহলে এই ধরনের প্রবলেম হবে না। আর যখনই আপনি কুরবানির সময়টাকে কাটাবেন, বিশেষ করে আমরা দেখতে পাই কুরবানির পরে আমরা আমার পাশের বাড়ি বা যারা থাকে তাদের বাড়িতে যাওয়ার সময় আধিক্যতা করে সামাজিকতা রক্ষা করতে গিয়েও অনেক সময় মাংস খাই। তো এই গোশতটা বেশি পরিমাণে খাওয়া উচিত না, মানে পরিমাণটা যত কিছু হোক আপনারা ঠিক রাখবেন। বিশেষ করে সতর্ক থাকবেন যারা ডায়াবেটিকের পেশেন্ট এবং হার্টের পেশেন্ট, তারা সতর্কতা সব সময় অবলম্বন করবেন। চলুন শেষের কয়েকটা প্রশ্নে যাই। মাহফুজ, যেহেতু বাংলাদেশে কুরবানি ঈদ কিছুদিন পর, তাই কুরবানিকৃত পশুর মাংস কি পরিমাণে খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত? ফার্স্ট অফ অল, সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে পরিমিত এবং ভারসাম্য রেখে সকল খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। না হলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। কোনো কিছু অতিরিক্ত ভালো না। তো যেহেতু কুরবানির সময় আমরা সচরাচর প্রচুর পরিমাণ গরুর মাংস খেয়ে থাকি, তা প্রথমত অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনি একদিনে অর্থাৎ পার ডে সর্বোচ্চ ১৫০ থেকে ২০০ গ্রামের বেশি মাংস না খাওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে অর্থাৎ ১৫০ থেকে ২০০ গ্রামের মধ্যে রাখবেন আপনার খাবারের তালিকা। তার পাশাপাশি খাদ্যের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট রাখতে পারেন, যেমন সবজি অথবা সালাদ আইটেম রাখতে পারেন তার পাশে। এবং তার পাশাপাশি যেহেতু মাংসের মধ্যে প্রচুর পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট থাকে, সেগুলো হজম করতে অনেক সমস্যা হয়। তার জন্য খাদ্যের মধ্যে ফাইবার জাতীয় এমন খাবার রাখার চেষ্টা করবেন যেন হজম প্রক্রিয়াটি খুব ভালোভাবে হয়। এবং সেই সাথে সাথে চেষ্টা করতে হবে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কলিজা এবং সিনার মাংস অ্যাভয়েড করা। এটা বয়স্কদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তার পাশাপাশি আমাদেরকে চেষ্টা করতে হবে এই ফাইবার জাতীয় খাবারগুলো, বিশেষ করে এই মাংস যখন আমরা গ্রহণ করি তার মধ্যে এত বেশি পদিক্য রাখি যে বিশেষ করে রান্নার সময় আমরা চর্বি জাতীয় অর্থাৎ যেগুলা দেখা যায়, যে সকল চর্বিগুলো দেখা যায়, এই সকল চর্বিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। অনেকেই চর্বি খাওয়া মানে মনে করে যে অনেক ভালো, ঠিক আছে, বাট অধিক চর্বি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই দৃশ্যমান চর্বিগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তাহলে আপনারা অর্থাৎ কুরবানির সময় অধিক মাংস খাওয়ার পরেও অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবার শেষের আগের প্রশ্ন, রাদিয়া, সামনে যেহেতু কুরবানি ঈদ, আর এই সময় গরুর মাংস অনেক বেশি খাওয়া হয়, আর আমরা জানি প্রেগনেন্সিতে ডায়েটারি সেফটি অনেক ইম্পর্টেন্ট। সো তুমি একটু এক্সপ্লেন করো যে কুরবানি ঈদে প্রেগনেন্ট উমেনদের গরুর মাংস খাওয়া নিয়ে গাইনোকোলজি দৃষ্টিকোণ থেকে কি কি সতর্ক অনুসরণ করা উচিত? ওকে আজহার, এটা খুবই প্র্যাকটিক্যাল এবং সিজন রিলেটেড ইম্পর্টেন্ট একটা টপিক। কুরবানির সময় ন্যাচারালি গরুর মাংস অনেক খাওয়া হয়, কিন্তু প্রেগনেন্সি টাইমে ফুড সেফটি এবং ডাইজেস্টিভ ব্যালেন্স মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হলো, প্রেগনেন্সি টাইমে গরুর মাংস কমপ্লিটলি অ্যাভয়েড করার দরকার নেই, কারণ প্রপারলি কুকড বিফ
হাই কোয়ালিটি প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি 12 খুব ভালো একটা সোর্স, যা বেবির গ্রোথ এবং ম্যাটারনাল হিমোগ্লোবিন মেনটেন করতে সাহায্য করে। কিন্তু কিছু সতর্কতা হলো, অবশ্যই ফ্রেশ মিট হতে হবে। আন্ডার কুকড বা হাফ কুকড বিফ অ্যাভয়েড করা উচিত, কারণ এতে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা টক্সোপ্লাজমোসিসের মতো রিস্ক বাড়তে পারে, যা প্রেগনেন্সির সময় খুবই ক্ষতিকারক। এছাড়াও এক্সেস অয়েল, স্পাইসি, ফ্যাটি বিফ এগুলো ডাইজেশন প্রবলেম, অ্যাসিডিটি, ব্লটিং এমনকি গলব্লাডার স্ট্রেসও বাড়াতে পারে। এছাড়াও ব্যালেন্স মিল মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। সাথে ভেজিটেবলস, ফ্রুটস এবং ফাইবার ইনটেকও বাড়ানো দরকার। আরেকটা কথা, যাদের গলব্লাডার স্ট্রেসের প্রবলেম আছে, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস আছে, হাইপার টেনশন এবং কি এক্সেসিভ ওয়েট গেইনে ভুগছেন, তাদের পোর্শন কন্ট্রোল খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা কমন মিস্টেক হলো ঈদের সময় পানি কম খাওয়া এবং সময় মতো না খাওয়া। এতে করে কনস্টিপেশন, ডিহাইড্রেশন এবং কি গ্যাস্ট্রিক ডিসকমফোর্ট হতে পারে, যা প্রেগনেন্সির সময় খুবই প্রবলেম্যাটিক হতে পারে। সো গাইনোকোলজি পার্সপেক্টিভ থেকে আমার মূল মেসেজ হলো নিরাপদ প্রস্তুতি, পরিমিত গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যালেন্স নিউট্রিশন মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। আর এখন আজকে শেষ প্রশ্ন, যেহেতু তোমাকে দিয়ে শাকিল শুরু করেছি এবং তোমাকে দিয়ে আমি শেষ করলাম প্রশ্ন। ঠিক আছে ভাই। শাকিল, কুরবানি ঈদকে সামনে রেখে একটা প্রশ্ন করছি। অতিরিক্ত রেড মিট বা লাল মাংস গ্রহণ কিভাবে আমাদের শরীরে মরণ বিধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে ফেলে? ওকে ভাই, যেহেতু সামনে কোরবানির ঈদের কথা বলি, ঈদের কথা যেহেতু বললেন, আমি একটু কিছু কথা বলি। সবাই যখন গ্রামের বাড়ির পথে বা দেশের পথে, আমি আপনি বা স্টুডিওতে যারা আছি, দেশের বাইরে ক্যারিয়ার গড়ার যুদ্ধে ব্যস্ত। হয়তো সবার আনন্দ একরকম হয় না, সবাই সবার পরিবারের সাথে যাবে, আর আমাদের হয়তো এই বিদেশের বাইরে করতে হয়তো না, মাস্ট একাকিত্বকেই মেনে নিতে হবে। তো যাই হোক, করছেন যে ঈদ বিষয়ক এবং সামনে কোরবানি ঈদ, সবাই অতিরিক্ত মাংস খাবে। তো উপদেশ হিসাবে রেড মিট আমাদের শরীর, হ্যাঁ, মরণবেদী করে দিতে পারে, একটা মরণবেদী করতে পারে। সেটা হচ্ছে বহু করতে পারে, বাট সমূহ সম্ভাবনা স্পন্টেনিয়াসলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার রেড মিট আমাদের শরীরের গাটের বা আমাদের ইন্টেস্টাইনের, বাংলায় যদি বলি নাড়িভুড়ির পেরিলটালসিস প্রক্রিয়াকে ধীর করে দেয়। এটা যখন ধীর করে দেয় তখন হচ্ছে এই খাবারগুলো বা যেগুলো আছে অবশিষ্ট অংশ, সেগুলোর ভেতরে যে জমতে থাকে ব্যাকটেরিয়া এবং ওটা রেকটাম কোলন, ওখানে যে জমতে থাকে ব্যাকটেরিয়া, ওগুলোকে আবার ভাঙে এবং অ্যামোনিয়া ফর্মেশন করে। এই অ্যামোনিয়া আমাদের টোটাল গার্টের ইন্টেস্টাইনের অলকে বারবার ইরিটেট করতে থাকে এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে। আর এই জিনিসপাতি যেগুলো আর কি, মানে স্টুল যেগুলো আর কি ওর ভেতরে থেকে যাচ্ছে, এগুলো বারবার যখন অলকে ইরিটেট করতে থাকে একসময় আপনার পাইলসের মতন রোগ হয়। যদিও এটা কোনো ভয়ের কিছু না, তবে এখান থেকে আবার আপনার কোলন ক্যান্সার হয়ে যেতে পারে। এবং বেশিরভাগ রোগে এখানে খুব বেশি ট্রিটমেন্ট করে আগানো যায় না যদি ক্যান্সার হয়ে যায় আর কি। তো সবাই উদ্দেশ্যে আর কি সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, খাবার দাবার নিয়মিত করতে হবে আর কি, এবং পরিমাণ মতন মাংস খাইতে হবে। আজকের ব্রডকাস্ট সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই রাদিয়া, মাহফুজ, শাকিল এবং মামুনকে, যারা আপনাদের করা প্রশ্ন উত্তর দিয়েছে। আশা করি আজকের আলোচনা এবং প্রশ্নগুলোর উত্তর আপনাদের উপকারে আসবে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে স্টাডি অ্যান্ড ট্রাভেলস উইথ আজরুলের নতুন কোনো ভিডিও নিয়ে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ, এবং পাশাপাশি আপনাদের সবাইকে আমি জানাই ঈদ মুবারক।